আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো সুপ্রিয় শিক্ষার্থীরা। আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি নবম ও দশম শ্রেণীর রসায়ন বইয়ের 11 অধ্যায়ের পঞ্চম লেকচারের দ্বিতীয় অংশ নিয়ে। সুপ্রিয় শিক্ষার্থীরা, পঞ্চম লেকচারের প্রথম অংশে আমাদের আলোচ্য বিষয় ছিল সমগোত্রীয় শ্রেণী। এই বিশাল রসায়নের জগতের অর্থাৎ জৈব যৌগের যে বিশাল ভাণ্ডার, এই পৃথিবীতে অসংখ্য অসংখ্য জৈব যৌগ, সেই জৈব যৌগ সহজে অধ্যয়নের জন্য পৃথিবীর বিখ্যাত বিজ্ঞানীগণ যারা রসায়ন চর্চা করেন, রসায়নবিদগণ, তারা জৈব যৌগগুলোকে কিছু মূলকের ভিত্তিতে সমগোত্রীয় শ্রেণীতে বিভক্ত করেছেন, যাতে করে জৈব রসায়ন অধ্যয়ন সহজ হয়, সহজতর হয়, শিক্ষার্থীদের কাছে বোধগম্য হয়। সেজন্য তারা কার্যকরী মূলক বা ক্রিয়াদর্শী গ্রুপের ভিত্তিতে জৈব যৌগগুলোকে সমগোত্রীয় শ্রেণীতে বিভক্ত করেছিলেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই কার্যকরী মূলক বা ক্রিয়াদর্শী গ্রুপ যদি একজন শিক্ষার্থীর জানা থাকে বা আত্মস্থ করা থাকে, তাহলে এই ক্রিয়াদর্শী গ্রুপ দেখেই কিন্তু এক একটি গোত্র বা শ্রেণীর বিক্রিয়া, রাসায়নিক বিক্রিয়া, ধর্ম, প্রকৃতি কেমন হওয়া উচিত সে সম্পর্কে সম্যক জ্ঞান লাভ করা সম্ভব, যদি এই ক্রিয়াদর্শী গ্রুপ বা কার্যকরী মূলক আমরা জানতে পারি বা বুঝতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে সমগোত্রীয় শ্রেণী এবং ক্রিয়াদর্শী গ্রুপ কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত, অতপ্রতভাবে জড়িত। কেননা ক্রিয়াদর্শী গ্রুপ বা কার্যকরী মূলকের জ্ঞানটি অর্জন করলে আমরা সমগোত্রীয় শ্রেণীতে বিভক্ত করতে পারছি এবং জৈব রসায়নকে সহজে অধ্যয়ন করতে পারছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আর কথা বাড়াবো না। তোমরা জানো আমার একটি ধর্ম বৈশিষ্ট্য বলতে পারো, সেটি হলো যে কোনো বক্তব্যকে আমি লিখে দেখানোর চেষ্টা করি, উপস্থাপন করার চেষ্টা করি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ এ পর্যায়ে আমার পঞ্চম লেকচারের দ্বিতীয় অংশে আলোচ্য বিষয় হলো ক্রিয়াদর্শী গ্রুপ বা কার্যকরী মূলক। আমি এই বিষয়টি এখন তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তাহলে কার্যকরী মূলক, মূলক। তাহলে সংজ্ঞায়নে আমরা প্রথমে লিখতে পারি যে সকল পরমাণু গুচ্ছ বা মূলক, যে সকল পরমাণু গুচ্ছ বা মূলক কোনো জৈব যৌগের উপস্থিত থেকে কার্যত ওই যৌগের সকল রাসায়নিক ধর্ম এবং প্রকৃতি নির্ধারণ করে সে সকল পরমাণু গুচ্ছ বা মূলককে ক্রিয়াদর্শী গ্রুপ বা কার্যকরী মূলক বলে। কার্যকরী মূলক বা ক্রিয়াদর্শী গ্রুপ বলে। যেমন বন্ড OH হলো অ্যালকোহলের কার্যকরী মূলক,
বন্ড COOH হলো জৈব অ্যাসিড অথবা কার্বক্সিলিক অ্যাসিডের জৈব অ্যাসিডের কার্যকরী মূলক। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে এই OH গ্রুপ যদি বা হাইড্রক্সিল গ্রুপ যদি কোনো একটি জৈব যৌগের শেষে থাকে, আমরা তাকে সেই যৌগটিকে ওই নামে চেনার বা জানার চেষ্টা করি। যেমন যদি কোথাও এরকম থাকে CH3OH, আমরা কিন্তু তাকে মিথানল বলি। C2H5OH এভাবে যদি থাকে আমরা তাকে ইথানল বলি। এভাবে প্রোপানল, বিউটানল, হেক্সানল, যদি 7টি কার্বন বিশিষ্ট জৈব যৌগে OH গ্রুপ বা হাইড্রক্সিল গ্রুপ থাকে তাহলে তাকে আমরা হেপ্টানল বলি। 10টি কার্বন বিশিষ্ট যৌগে থাকলে আমরা তাকে ডেকানল বলি। এইভাবে আবার যদি 10 কার্বন বিশিষ্ট জৈব যৌগের COOH গ্রুপ থাকে, অর্থাৎ এই কার্বনটি সহ, তাহলে তা আমরা কিন্তু ডেকানোয়িক অ্যাসিড বলবো। 1 কার্বন বিশিষ্ট হলে মিথানোয়িক, 2 কার্বন বিশিষ্ট হলে ইথানোয়িক, 3 কার্বন বিশিষ্ট হলে প্রোপানোয়িক অ্যাসিড, এইভাবে আমরা বলি। তাহলে কি দাঁড়ালো সুপ্রিয় শিক্ষার্থীরা? আমরা এখানে দেখতে পাচ্ছি যে সকল পরমাণু গুচ্ছ বা মূলক কোনো জৈব যৌগে উপস্থিত থেকে, অর্থাৎ পরমাণু গুচ্ছ বা মূলক, আমরা এই রসায়নে পূর্বেই আমরা পড়ে এসেছি নবম শ্রেণীতেই যে যৌগমূলক বা র্যাডিক্যাল কি। যখন কতগুলো পরমাণু বা পরমাণু গুচ্ছ একসাথে একটি যৌগে, একটি রাসায়নিক যৌগে বা রাসায়নিক বিক্রিয়ায় উপস্থিত থেকে একটি মাত্র পরমাণুর মতো আচরণ করে, তখন তাকে যৌগমূলক বা রেডিক্যাল বলে। তা এখানে যে সকল পরমাণু গুচ্ছ বা মূলক বা রেডিক্যাল কোনো জৈব যৌগে উপস্থিত থেকে কার্যত ওই যৌগের, অর্থাৎ ওই জৈব যৌগটির সকল রাসায়নিক ধর্ম এবং প্রকৃতি, অর্থাৎ কী ধরনের বিক্রিয়া দিবে, কী ধরনের ধর্ম প্রদর্শন করবে, এগুলো নির্ধারণ করে সে সকল পরমাণু গুচ্ছ বা মূলককে কার্যকরী মূলক বা ক্রিয়াদর্শী গ্রুপ বলে। অর্থাৎ ক্রিয়াদর্শী গ্রুপ এজন্যই বললো যে এই গ্রুপটি উপস্থিত থাকার কারণেই আমরা কিন্তু বুঝতে পারি আসলে এই যৌগটি কী ধরনের বিক্রিয়া দিবে। হ্যাঁ, অ্যালকোহলের বিক্রিয়া এক ধরনের, জৈব অ্যাসিডের বিক্রিয়া এক ধরনের, অ্যালডিহাইডের বিক্রিয়া এক ধরনের, কিটোনের বিক্রিয়া এক ধরনের, অ্যামিন গ্রুপের বিক্রিয়া এক ধরনের, ইথার, এস্টার, বিভিন্ন গ্রুপের যৌগের জৈব যৌগের বিক্রিয়া, রাসায়নিক বিক্রিয়ার ধর্ম প্রকৃতি কিন্তু ভিন্নতা আছে। তাহলে সেগুলো মূলত নির্ধারণ করে কি এই কার্যকরী মূলক দিয়েই কিন্তু আমরা চিনতে পারি সে কোন গোত্রের, কোন শ্রেণীর এবং কীভাবে কী ধরনের বিক্রিয়াটি ঘটবে, কী ধরনের ধর্ম সে প্রদর্শন করবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এক্সাম্পল সহ সংজ্ঞাটি দেওয়ার চেষ্টা করলাম। তাহলে এবার পরবর্তী আলোচনা, জৈব রসায়ন মূলত কার্যকরী মূলক ভিত্তিক রসায়ন। সুপ্রিয় শিক্ষার্থীরা, জৈব রসায়ন মূলত কার্যকরী মূলক ভিত্তিক রসায়ন। সুপ্রিয় শিক্ষার্থীরা, একটি বাক্য কিন্তু এর গভীরতা অনেক ব্যাপক। জৈব রসায়ন মূলত কার্যকরী মূলক ভিত্তিক রসায়ন। সুপ্রিয় শিক্ষার্থীরা, জৈব রসায়নকে যদি বিশুদ্ধভাবে আত্মস্থ করতে হয়, জৈব রসায়নের জ্ঞান যদি সমৃদ্ধ করতে হয়, তাহলে অবশ্যই কার্যকরী মূলক সম্পর্কে আমাদের জানতে হবে। সেজন্যই কিন্তু বাক্যটি জৈব রসায়ন মূলত কার্যকরী মূলক ভিত্তিক রসায়ন, অর্থাৎ কার্যকরী মূলকের উপর ভিত্তি করে জৈব রসায়নের চর্চাটি কিন্তু ব্যাপকতা লাভ করেছে। তাহলে এই পর্যায়ে সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা দেখলাম জৈব রসায়ন মূলত কার্যকরী মূলক ভিত্তিক রসায়ন। কার্যকরী মূলক জৈব রসায়নে বিশেষ ভূমিকা রাখে। কার্যকরী মূলক জৈব রসায়নে বিশেষ ভূমিকা রাখে। যেমন কয়েকটি পয়েন্ট আকারে আমি এখানে দেখানোর চেষ্টা করছি। তাহলে 1 নম্বর পয়েন্ট যদি আমরা লিখি, কার্যকরী মূলকের মাধ্যমে অসংখ্য জৈব যৌগকে কতগুলো সমগোত্রীয় শ্রেণীতে ভাগ করা যায়। 1, কার্যকরী মূলকের মাধ্যমে অসংখ্য জৈব যৌগকে কতগুলো
সমগোত্রীয় শ্রেণীতে ভাগ করা যায়। শ্রেণীতে ভাগ করা যায়। আচ্ছা, কার্যকরী মূলকের মাধ্যমে অসংখ্য জৈব যৌগকে কতগুলো সমগোত্রীয় শ্রেণীতে ভাগ করা যায়। আচ্ছা, সমগোত্রীয় শ্রেণীতে ভাগ করা গেলে আমাদের শিক্ষার্থী হিসেবে বেনিফিটটা কোথায়? সুপ্রিয় শিক্ষার্থীরা, কার্যকরী মূলকের মাধ্যমে যদি এই পৃথিবীর অসংখ্য জৈব যৌগকে কতগুলো সমগোত্রীয় শ্রেণীতে ভাগ করা যায়, তাহলে আমরা এক একটি কার্যকরী মূলক দিয়ে এক একটি গোত্র বা সমগোত্রীয় শ্রেণী নির্ধারণ করে নিব এবং ওই সমগোত্রীয় শ্রেণীর বিক্রিয়া, ধর্ম, প্রকৃতি, বৈশিষ্ট্য কী ধরনের হবে সেটি কিন্তু আমরা সহজে অনুধাবন করতে পারবো। এজন্যই মূলত বলা কার্যকরী মূলকের মাধ্যমে অসংখ্য জৈব যৌগ গুলোকে বা অসংখ্য জৈব যৌগকে, অসংখ্য বললে আর গুলো কথাটি আসে না, অসংখ্য জৈব যৌগকে সমগোত্রীয় শ্রেণীতে কতগুলো, ঠিক আছে, অসংখ্য জৈব যৌগকে কতগুলো সমগোত্রীয় শ্রেণীতে ভাগ করা যায়। 2 নম্বর পয়েন্ট, সুপ্রিয় শিক্ষার্থীরা, 2 নম্বর পয়েন্ট যদি আমরা লিখি তাহলে কার্যকরী মূলকের কারণে জৈব রসায়ন পাঠ সহজতর হয়েছে। কার্যকরী মূলকের সাহায্যে জৈব রসায়ন পাঠ সহজতর হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে এ কথা বলার অপেক্ষা রাখে না যে কার্যকরী মূলক আছে বলেই, কার্যকরী মূলক নির্ধারণ করা আছে বলেই জৈব রসায়নকে অধ্যয়ন করা সহজ হয়েছে। অর্থাৎ এক একটি মূলক দিয়েই কিন্তু আমরা জৈব যৌগকে ক্লাসিফিকেশন করে অধ্যয়ন করতে পারছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, 3 নম্বর পয়েন্টে যদি আমি আলোচনা করতে চাই তাহলে কার্যকরী মূলকের উপর ভিত্তি করে সহজেই জৈব যৌগের নামকরণ করা যায়। কার্যকরী মূলকের উপর ভিত্তি করে সহজেই জৈব যৌগের নামকরণ করা যায়। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখানে একটি বিষয় দাঁড়ালো যে কার্যকরী মূলকের উপর ভিত্তি করে সহজেই জৈব যৌগের নামকরণ করা যায়। যেমন কিভাবে? যেমন এখানে যদি আমরা লিখি CH3OH, তাহলে আমরা কিন্তু এটিকে বলছি মিথানল, আবার এটিকে বলছি C2H5OH, এটিকে বলছি ইথানল, আবার আমরা কিন্তু বলছি CH3 CH2OH, 3টি কার্বন থাকার কারণে আমরা কিন্তু তাকে প্রোপানল বলছি। তার 10টি কার্বন থাকলে, সাথে OH থাকলে আমরা তাকে ডেকানল বলবো। আবার যদি এখানে এরকম থাকতো HCOOH, আমরা একটি কার্বন থাকার কারণে এটিকে ফর্মিক অ্যাসিড বা মিথানোয়িক অ্যাসিড বলছি। আবার এটিকে CH3COOH ইথানোয়িক অ্যাসিড বলছি। এভাবে বিভিন্ন জৈব যৌগের নামকরণ OH গ্রুপ থাকার কারণে কিন্তু আমরা এইভাবে নামকরণ বললাম যে মিথানল, ইথানল, প্রোপানল, আবার মিথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড, এভাবে হেপ্টানোয়িক অ্যাসিড, অক্টানোয়িক অ্যাসিড, বিভিন্ন ধরনের নাম আসবে। এভাবে কিন্তু অ্যালকেন, অ্যালকাইন, অ্যালডিহাইড, এস্টার, ইথার, এগুলো নামকরণ করা সম্ভব। সুপ্রিয় শিক্ষার্থীরা, এজন্যই মূলত এই পয়েন্টটি যে কার্যকরী মূলকের উপর ভিত্তি করে সহজেই জৈব যৌগের নামকরণ করা যায়। তাহলে আমরা 4 নম্বর পয়েন্টটি লেখার চেষ্টা করব এখানে। সেটি হলো রাসায়নিক বিক্রিয়ার মেকানিজম বা ক্রিয়াকৌশল কার্যকরী মূলক দ্বারা ব্যাখ্যা করা যায়। রাসায়নিক বিক্রিয়ার মেকানিজম বা ক্রিয়াকৌশল ও ধর্ম কার্যকরী
মূলকের সাহায্যে ব্যাখ্যা করা যায়। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে একটি রাসায়নিক বিক্রিয়া কোন প্রকৃতির হবে, কী ধরনের হবে, কোন ধরনের বিক্রিয়ক থেকে কী ধরনের উৎপাদ পাওয়া যাবে, অর্থাৎ অ্যালকোহল থেকে যেমন জৈব অ্যাসিড পাওয়া যায়, আবার হ্যালাইড যৌগ থেকে অ্যালকাইল হ্যালাইড যৌগ থেকে যেমন অ্যালকেন পাওয়া যায়, এইভাবে যে কী ধরনের বিক্রিয়ক থেকে কী ধরনের উৎপাদ পাওয়া সম্ভব, সেই বিষয়গুলো কিন্তু সেই বিক্রিয়ার ক্রিয়াকৌশল বা মেকানিজম কিন্তু এই যৌগমূলকের কারণেই, কার্যকরী মূলকের কারণেই, ক্রিয়াদর্শী গ্রুপের কারণেই বোঝা বা জানা সম্ভব। অর্থাৎ আমরা একটি কার্যকরী মূলক দেখে আগে বুঝতে পারবো এটি কোন শ্রেণীর বা কোন গোত্রের যৌগ এবং সেটি কী ধরনের বিক্রিয়া দিবে, সেটি কিন্তু আমাদের এই গোত্র চিনতে পারলে আমরা করতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা দেখতে পেলাম যে কার্যকরী মূলকের যে ভূমিকা, তার কিছু অংশ আমরা এখানে আলোকপাত করার চেষ্টা করলাম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে এ পর্যায়ে আমি তোমাদের সামনে যে বিষয়টি উপস্থাপন করার চেষ্টা করছি সেটি হলো পরিচিত কিছু গুরুত্বপূর্ণ কার্যকরী মূলক এবং চার্ট আকারে, সারণী আকারে আমি নিচে দেখানোর চেষ্টা করছি। তাহলে আগে আমাকে বোর্ডটি মুছতে হবে। তাহলে আমরা এখানে একটি চার্ট উপস্থাপন করার চেষ্টা করছি। সমগোত্রীয় শ্রেণী বা সমগোত্রকের নাম, সমগোত্রীয় শ্রেণী বা সমগোত্রকের নাম, প্রথম কলাম। দ্বিতীয় কলামে আমরা লিখতে পারি কার্যকরী মূলকের নাম, কার্যকরী মূলকের নাম। তৃতীয় কলামে আমরা লিখতে পারি কার্যকরী মূলকের সংকেত, কার্যকরী মূলকের সংকেত। চতুর্থ কলামে আমরা লিখতে পারি কার্যকরী মূলকের গঠন, কার্যকরী মূলকের গঠন। পঞ্চম কলামে, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ, পঞ্চম কলামে আমরা লিখতে পারি যৌগ শ্রেণীর সাধারণ সংকেত, যৌগ শ্রেণীর সাধারণ সংকেত। এবং ষষ্ঠ কলামে আমরা লিখতে পারি উদাহরণ বা এক্সাম্পল, উদাহরণ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা 6টি কলামে বিভক্ত করে নিলাম। একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করব সুপ্রিয় শিক্ষার্থীরা। তাহলে প্রথমেই আমরা যদি লিখতে চাই তাহলে অ্যালকেন, সমগোত্র শ্রেণীর নাম হলো অ্যালকেন, কার্যকরী মূলকের নাম হলো অ্যালকেন মূলক। কার্যকরী মূলকের সংকেত হলো সি, বন্ড। কার্যকরী মূলকের গঠন, যৌগ শ্রেণীর সাধারণ সংকেত আর CH2 বন্ড, CH2 আর, উদাহরণ CH3, CH3। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি এই কলামটিকে আর একটু বড় করে নিই তাহলে এক্সাম্পল দিতে সহজ হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা দেখতে পেলাম অ্যালকেন সমগোত্রীয় শ্রেণী, তার কার্যকরী মূলকের নাম হলো অ্যালকেন মূলক এবং কার্যকরী মূলকের সংকেত এবং কার্যকরী মূলকের গঠন দুটি একই এবং যৌগ শ্রেণীর সাধারণ সংকেত হলো R CH2
আর হলো এখানে অ্যালকাইল গ্রুপ, এখানে আর হলো অ্যালকাইল গ্রুপ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন অপসারণ করলে অ্যালকাইল তৈরি হয়, অর্থাৎ CnH2n+2 হলো অ্যালকেন, সেখান থেকে একটি হাইড্রোজেন অপসারণ করলে হয় CnH2n+1, অর্থাৎ একটি হাইড্রোজেন যখন কম হয়ে যাবে অ্যালকেন থেকে তখন সেটি অ্যালকাইল নাম হবে তার, এবং সেক্ষেত্রে সাধারণ সংকেতটি হবে বন্ড, সাধারণ সংকেতটি হবে আর, অর্থাৎ অ্যালকাইলকে আর দিয়ে এটি সাধারণ সংকেত হলো এটি, অ্যালকাইলের সাধারণ সংকেত হলো এইটি, এবং অ্যালকাইলকে প্রকাশ করার প্রতীক হলো বড় হাতের বা ক্যাপিটাল আর। এবং যদি আমরা এক্সাম্পল দিতে যাই, যেমন CH4, এটিকে যদি আমরা অ্যালকাইল বলি, এটি অ্যালকেন, অ্যালকাইল বললে হবে বন্ড CH3। আবার C2H6, এটিকে যদি একটি হাইড্রোজেন অপসারণ করে দিই তাহলে হবে C2H5। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখানে আর হলো অ্যালকাইল গ্রুপ। তাহলে অ্যালকিন, এই পর্যায়ে অ্যালকিন, অর্থাৎ এই অ্যালকেনে কিন্তু এখানে অ্যালকেন মূলকটি হলো কার্বন কার্বন একক বন্ধন, আর অ্যালকিন এখানে হলো অ্যালকিন মূলক, অ্যালকিন মূলক বা কার্বন কার্বন দ্বিবন্ধন মূলক, অর্থাৎ আমরা সেটিকে এইভাবে দেখাতে পারি। তাহলে এখানেও মাঝখানে দ্বিবন্ধন হয়ে গেল, তাহলে আমরা এখানে লিখব আর CH ডাবল বন্ড CHR, তাহলে CH3 CH2 CH ডাবল বন্ড বা CH3। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখানে কিন্তু একটি বন্ড দিতে পারতাম, সিঙ্গেল বন্ড, এখানে ডাবল বন্ড CH বন্ড CH3। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে এরপরে আমরা যদি লিখি অ্যালকাইন, অ্যালকাইন, তাহলে এখানে হবে অ্যালকাইন মূলক বা কার্বন কার্বন ত্রিবন্ধন মূলক, কার্বন কার্বন একক বন্ধন মূলক, দ্বিবন্ধন মূলক এবং ত্রিবন্ধন মূলক। অ্যালকাইন মূলক, অর্থাৎ বন্ড C ট্রিপল বন্ড C বন্ড, এখানেও ঠিক তাই C ট্রিপল বন্ড C বন্ড, অর্থাৎ আর C ট্রিপল বন্ড CR। আমরা যদি এক্সাম্পল দিতে যাই তাহলে CH3 C ট্রিপল বন্ড CH3। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে একটু খেয়াল করার চেষ্টা করবে, আমরা ধীরে ধীরে দেখানোর চেষ্টা করছি। এরপরে আমরা যদি দেখাতে চাই তাহলে অ্যালকোহল, অ্যালকোহল আমরা যদি দেখাতে চাই, অ্যালকোহল, অ্যালকোহলের হাইড্রক্সিল গ্রুপ, কার্যকরী মূলকের নাম হাইড্রক্সিল, হাইড্রক্সিল, কার্যকরী মূলকের নাম হাইড্রক্সিল মূলক। এখানে যদি আমরা সংকেতটি দেখাই তাহলে বন্ড OH কার্যকরী মূলকের সংকেত, আর এখানে যদি দেখাতে চাই তাহলে বন্ড O বন্ড H, বন্ড O বন্ড H। তাহলে কার্যকরী মূলকের গঠন আমরা দেখালাম। এখন যৌগ শ্রেণীর সাধারণ সংকেত আর বন্ড OH, অর্থাৎ এখানে যদি আমরা লিখি CH3OH, অর্থাৎ মিথানল বা মিথাইল অ্যালকোহল। এরপরে আমরা যেটি দেখানোর চেষ্টা করব কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক সমগোত্র শ্রেণীর নাম কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড অর্থাৎ কার্বক্সিল মূলক। এখানে আমরা যদি সংকেতটি দেখাতে চাই তাহলে লিখব বন্ড COOH, বন্ড COOH। এখানে আমরা লিখতে পারি বন্ড C ডাবল বন্ড O বন্ড O বন্ড H। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা কি লিখলাম, COOH, তাহলে আমরা এখানে লিখলাম C ডাবল বন্ড O বন্ড O বন্ড H। তাহলে এইখানে যদি আমরা লিখি যৌগ শ্রেণীর সাধারণ সংকেত আর COOH,
তাহলে আমরা এখানে লিখতে পারি CH3COOH। এখানে আর হলো CH3 হলো আর, CH3R, এই CH3 অর্থাৎ মিথাইল মূলক, এগুলো সব হলো আর অর্থাৎ অ্যালকাইল গ্রুপ প্রকাশক প্রতীক। তাহলে এটা হলো ইথানোয়িক অ্যাসিড। এরপরে যদি আমরা দেখানোর চেষ্টা করি ইথার, তাহলে ইথারকে যদি দেখাই তাহলে ইথারের হবে ইথার মূলক, ইথার মূলক। তাহলে এখানে হবে বন্ড ও। এটিরও আমরা যদি দেখানোর চেষ্টা করি কার্যকরী মূলকের গঠন, বন্ড বন্ড ও বন্ড সি বন্ড বন্ড বন্ড। তাহলে এখানে আমরা দেখাবো আর বন্ড ও বন্ড আর। তাহলে আমরা যদি উদাহরণ দিতে চাই CH3 বন্ড ও বন্ড CH3, অর্থাৎ এখানে এই যৌগটি হলো ডাই মিথাইল ইথার, অর্থাৎ মাঝখানে ইথার গ্রুপ এবং দুই পাশে দুইটি মিথাইল মূলক আছে, এই জন্য আমরা তাকে ডাইমিথাইল ইথার বলছি। এরপরে ইথারের পরে যদি আমরা দেখানোর চেষ্টা করি এস্টার, তাহলে এস্টার মূলকটি হবে এস্টার মূলক, এস্টার মূলক, মূলকটির নাম এস্টার মূলক সি বন্ড COOR, বন্ড COOR। তাহলে এটিকে যদি আমরা কার্যকরী মূলকের সংকেত হিসেবে দেখাতে চাই তাহলে বন্ড সি বন্ড ও বন্ড আর। তাহলে কি দাঁড়ালো সি বন্ড ও বন্ড আর। তাহলে যৌগ শ্রেণীর সাধারণ সংকেত যদি আমরা লিখতে চাই তাহলে আর বন্ড সি COO আর ড্যাশ, বন্ড আর ড্যাশ। তাহলে আমরা এখন লিখতে পারি RCOOR। বন্ড এখানে উল্লেখ না করলেও চলবে, সুতরাং আমরা যদি এখানে দিতে চাই আর বন্ড RCOO আর ড্যাশ, অর্থাৎ CH3 বন্ড COO বন্ড CH3। তাহলে আমরা যৌগটিকে এখন কি বলতে পারি মিথাইল অ্যাসিটেট। এই যৌগটির নাম আমরা CH3COO CH3 যৌগটির নাম আমরা বলতে পারি মিথাইল অ্যাসিটেট, মিথাইল অ্যাসিটেট CH3COO CH3। আরেকটি সমগোত্রীয় শ্রেণী এখানে না দেখালেই নয়, সেটি হলো অ্যালডিহাইড। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি অ্যালডিহাইড এখন দেখানোর চেষ্টা করছি, অ্যালডিহাইড। তাহলে অ্যালডিহাইড মূলক, অ্যালডিহাইড মূলকের নাম হবে অ্যালডিহাইড মূলক। তাহলে কার্যকরী মূলকের সঙ্গে বন্ড CHO, আর একটু নিচে লিখতে হবে বন্ড CHO। কার্যকরী মূলকের গঠন, কার্যকরী মূলকের গঠনটি মূলত বন্ড C ডবল বন্ড O বন্ড H, বন্ড C ডাবল বন্ড O বন্ড H, আর বন্ড CHO। তাহলে আমরা লিখতে পারি CH3CHO, অর্থাৎ এখানে আমরা লিখতে পারি এই যৌগটি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখতে পেলাম অ্যালডিহাইড যৌগ এখানে তৈরি হয়ে গেল, অ্যালডিহাইড যৌগ। তাহলে এখানে একটি চার্টের মাধ্যমে আমরা আসলে সমগোত্রীয় শ্রেণীর কার্যকরী মূলকের নাম, কার্যকরী মূলকের সংকেত, কার্যকরী মূলকের গঠন, যৌগ শ্রেণীর সাধারণ সংকেত এবং উদাহরণ সহ দেখানোর চেষ্টা করলাম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে যদি তোমরা এই চার্টটিকে অন্তত মাথায় রাখার চেষ্টা করো তাহলে এই জৈব রসায়নের জ্ঞান তোমাদের সমৃদ্ধ হবে নিশ্চিত। তাহলে আমরা এখানে একটু যদি আলোকপাত করি তাহলে অ্যালকেন মূলকের নাম কিন্তু কার্বন কার্বন দ্বিবন্ধন মূলক বা অ্যালকেন মূলক, যার কার্যকরী মূলকের সংকেত এবং কার্যকরী মূলকের গঠন একই, অ্যালকেন অ্যালকাইল, কার্বন কার্বন দ্বিবন্ধনমূলক, কার্বন কার্বন ত্রিবন্ধনমূলক এবং সাথে উদাহরণ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে অ্যালকোহলের আমরা দেখতে পাচ্ছি হাইড্রক্সিল গ্রুপ এবং তার গঠনটা কিন্তু এগুলোর থেকে একটু ভিন্ন, এবং যৌগ শ্রেণীর সংকেত এবং যৌগ আমরা দেখতে পাচ্ছি। কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রেও তাই, এবং ইথারের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি। এস্টারের মূলক আমরা দেখতে পাচ্ছি কার্যকরী মূলকের বন্ড COOR। আমরা কার্যকরী মূলকের গঠনও দেখতে পেলাম এস্টারের, এই যে এটি, এবং তার যৌগ দেখতে পেলাম উদাহরণ সহ। সর্বোপরি অ্যালডিহাইড। সুপ্রিয় শিক্ষার্থীরা, যে এখানে এই যে চার্টটি তোমরা অবশ্যই মনে রাখার চেষ্টা করবে এবং বাসায় প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের
আহ, আত্মস্থ হবে ভালো করে এবং তোমরা বাস্তবে প্রয়োগ করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবার দেখা হবে পরবর্তী লেকচারে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ।